নমস্কার। আজ 25শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, ইংরেজিতে বলতে গেলে মে মাসের 9 তারিখ 2026। এক বিশেষ দিন। আজকে পশ্চিমবাংলায় নতুন সরকার, বিজেপির দ্বারা পরিচালিত নতুন সরকার আজকে স্থাপিত হয়ে গেল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। ভালো হলো মন্দ হলো, কার বরাত খুললো কার বরাত ডুবলো, এইসব তো হতেই থাকে। কিন্তু তারই মধ্যে ধর্ম আর অধর্ম, ধর্ম সংস্থাপন হবে কি হবে না, এই প্রশ্ন নিয়ে যখন প্রশ্ন উঠে আসে তখন সেই প্রশ্ন আমাদেরকে কোথায় নিয়ে যায় এটাই ভাবার ব্যাপার। তারই মধ্যে একটা সঠিক খবর কি ফেক নিউজ এসবও তো আজকাল বলা যায় না হলপ করে, কিন্তু একটা খবর উঠে এলো যেন যে উনি মুখ্যমন্ত্রী হয়েই বলেছেন যে এই মদের বিক্রি এই সবগুলো একদম বন্ধ করে দেব। আবার বলছি ফেক নিউজ না সত্যি না মিথ্যে এখনও হলপ করে বলতে পারছি না, কিন্তু এমন একটা খবর কানে এলো। তাহলে এই যে সিদ্ধান্তটা, ধরে নেওয়া যাক এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এইরকম একটা সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা কি ধর্মের পক্ষে না ধর্মের বিপক্ষে? এটা কি একটা ধার্মিক সিদ্ধান্ত না অধর্মের সিদ্ধান্ত? কারণ মানুষ তো এর পক্ষে বা বিপক্ষে কথা বলবেই, কিন্তু ধর্ম আর অধর্ম কি বলছে এই রকম পরিস্থিতিতে এগুলো নিয়ে বিচার করার জন্য আমাদের এই পর্ব ধর্ম সংস্থাপন। আপনারা দেখছেন ধর্ম সংস্থাপন, আজকে তার 3য় অধ্যায়। এই যে শঙ্খ নিনাদ, তার সঙ্গে ঘণ্টা বাজা, আমার সঙ্গী সাথীরা যারা ক্যামেরার পেছনে আর সুইচারে এইসবে রয়েছেন তাদের সকলেরই এই মত যে মহাচার্য এই সব আপনি করতে থাকেন, এই সবগুলো দেখলেই লোকে যেই আসে তারা স্কিপ করে টুক করে পালিয়ে যায়। এইগুলো যখন হয় তখন আর তারপরে আর মানুষ ভিডিও দেখবে না বোধহয়, যেতে পারে। কোনো ভিডিওই তো কেউ মানে বলা যায় না কোনটা মানুষ দেখবে আর কোনটা দেখবে না। সত্যি ইউটিউবে এত এত ভিডিও, কি নিয়ম মানলে যে বেশি মানুষ দেখবে আর কোন নিয়মটা মানলে বেশি মানুষ দেখবে না, আজ পর্যন্ত হলফ করে কেউ বলে উঠতে পারছে না। তাই জন্যে যেটা মনে হয় যেটা করাটা ধর্ম, সেইটা করাটাই উচিত বলে এই শঙ্খটা বাজিয়ে দিয়ে একটা শঙ্খ নিনাদ। কারণ আপনাদের সবাইকে আহ্বান করছি এই শঙ্খ নিনাদের মধ্যে দিয়ে যে আপনারাও আসুন, সকলে মিলে ক্যামেরার ওদিকে যারা রয়েছেন যারা শুনছেন তাদের সঙ্গে আমরা ক্যামেরার এদিকে যে কজন রয়েছি সকলে মিলে ধর্ম সংস্থাপন করার কাজ একসঙ্গে মিলে শুরু করে দিই। তার আহ্বান এই শঙ্খের নিনাদ। তাছাড়াও একটু সময় পেয়ে যাই জোরে গভীরভাবে নিঃশ্বাস নেওয়ার, এই গভীর নিঃশ্বাসের মধ্যে দিয়ে চিন্তা ভাবনা চেতনা এই সবকে একটু একনিষ্ঠ করে নেওয়া যায়। আর ঘণ্টাটা যখন বাজে তখন ধম করে যেদিকেই মাথায় যাই থাকুক না কেন সেটা ওই ঘণ্টার মধ্যে ধরে নেওয়া হয়। তারপর আস্তে 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 ধীরে ধীরে যখন আওয়াজটা মিলিয়ে যায় আর ওই আওয়াজটাকে শোনার চেষ্টা করতে থাকি, এক সময় গিয়ে এমন হয় যে কোনো আওয়াজ নেই কিন্তু শুনছি। একটু মনটাকে ফোকাস করতে, একদম একদম মনোনিবেশ করতে সাহায্য হয়। আপনাদের কাছে এইটুকু ভিক্ষা প্রার্থনা করে নিচ্ছি যে এই কথাগুলো বলার আগে নিজের মনটাকে সংযত করে নেওয়া, একদম ফোকাসড করে নেওয়া, সেইটাতে আপনারা যদি একটু সঙ্গ দেন, পালিয়ে না যান। আর যদি এখনও যাননি তো ভালো, যারা পালিয়ে গেছেন তারা তো আর শুনতে পাচ্ছেন না। যাই হোক, আমরা কথা বলছিলাম একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে, যে শুনতে পেলাম পোস্তা গিয়ে নয়, আশ্রমের মন্দির থেকে বেরোচ্ছিলাম, আমাদের কর্মযোগ আশ্রম, মন্দির থেকে আশ্রমে মন্দিরে সকাল ভোর হতে না হতেই বহু লোকজন আসেন, সবাই কেউ প্রণাম করছেন কিছু করছেন। কিন্তু আজকে এই এখন রেকর্ডিং হচ্ছে 5:58 বিকেলবেলা। যখন এই রেকর্ডিংটা করতে বেরোচ্ছি ঠিক সেই সময় মন্দিরের প্রাঙ্গণে মানে একদম মুখে পণ্ডিত মশাই যিনি পুজো আর্চা করেন উনি দাঁড়িয়ে রয়েছেন, তার পাশেই অরূপ আমাদের আশ্রমেরই একজন, আমাদের
সঙ্গে নানা রকম সেই গাছপালা এইসব নিয়ে দেখাশুনো করে, কাজ করে। তো অরূপও দাঁড়িয়েছিল, পণ্ডিত মশাইও দাঁড়িয়েছিলেন। আমি বেরোচ্ছি দেখেই বললেন, তো আজকে মহোদয় শুভেন্দু অধিকারী মহোদয়, উনি আজকে শপথ গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী এসছেন, গৃহমন্ত্রী এসছেন, এতগুলো রাজ্য থেকে আরও মুখ্যমন্ত্রীরা এসছেন, তাদের সকলের সামনে আর সহস্র সহস্র ভিড়ের সামনে যারা ওখানে উপস্থিত আর যারা টিভিতে দেখছেন, ফোনে দেখছেন, এই এত মানুষের সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী। তো যখন বেরোচ্ছি পণ্ডিত মশাই বললেন, আমি বললাম আগে, কি কেমন চলছে, হয়ে গেল তো আজকে তাহলে শপথ গ্রহণ? তো তার উত্তরে বললেন উনি সঙ্গে সঙ্গে, তা দেখেছেন তো, উনি এসেই বলে দিয়েছেন যে একদম এই মদের দোকানগুলো বন্ধ করে দেবেন। উনি না অরূপ কেউ একজন বলল, উনি সঙ্গে সঙ্গে সায় দিলেন। আমাকে এই কথাটা বলার বিশেষ কারণ আমাদের কর্মযোগ আশ্রমের এইটা একটা অভিযানের মতো, সেই বছরের পর বছর থেকে লেগে আছি এই অভিযান নিয়ে। কোনো বিরাট রাস্তায় বেরিয়ে আন্দোলনের মতন অভিযান নয়, কিন্তু একটা একদম শান্ত অভিযান, যেখানে সুযোগ পাই মানুষকে চেষ্টা করি ওই দিকে নিয়ে যাওয়ার, যে ভাই যদি মদ টদ এইসব মদ সিগারেটের নেশাগুলোর থেকে একটু যদি রেহাই দেওয়া যায় মানুষকে, এই চেষ্টাটা। আমার নিজের জীবনে যখন ক্লাস 6-এ পড়তাম, সেই সময় শেষবারের মতন মদ এই জিভে লাগিয়েছিলাম। ক্লাস 6-এ পড়তাম, সেইটা শেষবারের মতন সিগারেটটা ঠোঁটে লাগিয়েছিলাম। তারপরের থেকে আর করা হয়নি। একদম ওই ক্লাস 6-এই ঠিক করে নিয়েছিলাম যে এটা ঠিক নয়, ব্যাপারটা কিছু মানে মনে হয়নি ঠিক। তখন গল্পটা এই যে আমি বড় হয়েছি একটা ছোট শহরে, ধানবাদ। তখন বিহার ছিল, এখন ঝাড়খণ্ডে চলে গেছে এই শহরটি। সেইখানে আমরা যেখানে বাড়ির সামনেই একটা ক্লাব ছিল, ব্রিটিশদের করে যাওয়া ক্লাব। তখনও এই ছোট ছোট শহরে এরকম ক্লাব আছে, ইউনিয়ন ক্লাব, ক্লাবের নাম। সেই ক্লাবের মধ্যে সন্ধ্যেবেলা এসে বড় বড় ওখানকার শহরের যে মহারথীরা, তারা তাস খেলতেন, এইসব করতেন, তারাই ছেড়ে যেতেন ওই ক্লাবে এইসব বোতল টোতল এইসব। তো আমরা সকালবেলা ওই ক্লাবে খেলতে গিয়ে দেখতাম এইসব থাকতো। তো একদিন এইরকম ক্লাবের থেকে আমরা টিটি কোনো কিছু টেবিল টেনিস বা এইসব খেলতে যেতাম ওখানে। তো খেলতে গিয়ে এগুলো দেখতে পেয়ে আমরা বন্ধুরা, এই কৌতূহল যা, ক্লাস 6-এ পড়ি তখন, সেই সময় ওখানে বড়দের ফেলে যাওয়া বোতলের মধ্যে থেকে মদ টেস্ট করে দেখছিলাম, জিনিসটা কি, কৌতূহল। সিগারেট ছিল সেই একই দিনে, মদ সিগারেট এইগুলো নিয়ে টেস্ট করেই কোনো একটা কারণে, কী কারণে জানি না। তারপরে অবশ্যই ক্লাস 6-এর থেকে এগিয়ে গিয়ে যখন আমি কলেজে পড়তে গেছি, IIT খড়গপুরে আমার পড়াশুনো প্রথম, সেইখানে কলেজে গেছি হোস্টেলে। সে তো একবারে মানে 4 বছরের মধ্যে মদ, গাঁজা, ড্রাগ, সিগারেট, তার যে কত বাহার তার বলে বোঝানো যায় না। আর ওখানে যেন ওটাই স্টাইল, যারা ভালো ভালো মেধাবী ছাত্ররা আসেন আর ওই বন্যায় বয়ে যান চোখের সামনে। তারই মধ্যে আমার সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন, আমি সৌভাগ্যই মনে করি যে আমি যে বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতাম আর যাদের সঙ্গে একদম 4টে বছর একদম এক হয়ে কাটিয়েছি, প্রত্যেক কলেজেই তো প্রত্যেকের নিজের গ্রুপ থাকে, তো সেই গ্রুপের মধ্যে কাটিয়েছি। সেই গ্রুপটা একদম জানা ছিল যে এই সব নেশা টেশার জন্য। আমি যেহেতু ফুটবলটা খেলতাম আর বিভিন্ন খেলাধুলোর মধ্যে থাকতাম, সেই জন্য আমি কোনো কারণে নিজে এই নেশাগুলো করতাম না, কিন্তু আমি সারা সময়টা তাদের সঙ্গে কাটাতাম। এমনি কলেজে আজকাল IIT বা এরকম যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজই বলুন, মেডিকেল কলেজ, প্রফেশনাল কলেজগুলো বলুন, বা আজকাল যা দেখি সব কলেজেই তো এই সবের খুব মানে একটা প্রহারের মতন এত বেড়ে গেছে এই সব জিনিসগুলো। আমাদের সময়ও অনেকটা ছিল, ড্রাগ নানা রকম ব্যাপার। আর একদম সেই সবের মধ্যেই থাকতাম, কিন্তু নিজে এই সেবনগুলো করতাম না, হয়ে ওঠেনি করা, মানে করতে আমার মনে হয়েছিল ক্লাস 6-এই তো ওটা করে এসেছি। অনেক যারা আসতো তারা জীবনে কোনো দিন করেননি, কারণ IITর মতন একটা সংস্থা, সেখানে মেধাবী ছাত্রছাত্রীরা আসেন, বাবা মা তাদেরকে খুব ভালো করে পরিচালনা করে পাঠান। তো এরকম সবাই অনেকে এসে একটা যে ফ্রিডম, যে একটা স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে উদযাপন ওইভাবেই করতে চলে যায় অনেকে। আর তারপরে নেশাগ্রস্ত হয়ে এখনও পর্যন্ত, আমি তো 30 বছর হয়ে গেছে ওখান, 35 বছর না কত, হ্যাঁ 35 বছরের বেশি হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে এসেছি। আমার বন্ধুবান্ধব যারা রয়েছেন, তারা যারা পরিষ্কারভাবে এসছিলেন ওখানে এসে এইরকম নেশাগ্রস্ত হয়েছিলেন, এখনও পর্যন্ত তাদের মধ্যে অনেকেই ছেড়ে উঠতে পারেননি। এবার তাই জন্যই বলছি যে এই নিয়ে যখন কথা উঠবে
তখন ভালো মন্দ পক্ষে বিপক্ষে তো কথা থাকবেই। কোন কথা উঠবে? যে এই যে মদ বন্ধ করে দেওয়ার কথাটা, আমরা জানি গুজরাটে, বিহার রাজ্যে এই জিনিসগুলো করা হয়েছে। সারা বিশ্বে নানা জায়গায় এর ধরনের প্রয়োগ সরকার করে দেখেছে, যে মদ বন্ধ করে দেওয়া, প্রহিবিশন যেটাকে বলা হয়, এইটা বন্ধ করে দেওয়া, এই প্রয়োগটা করে দেখা হয়েছে। তার পক্ষে বিপক্ষে ডেটা আছে, রিসার্চ আছে, বৈজ্ঞানিক রিসার্চ, মনোবৈজ্ঞানিক রিসার্চ বলে যে না, সমূহের মধ্যে জোর করে এটা বন্ধ করে দিয়ে কোনো লাভ দেখা যায়নি। এরকম নানা পক্ষে বিপক্ষে মতামত আছে। কিন্তু এই আজকে যে কথাটা বলছি, যে ঠিক যখন বেরোচ্ছি তখন এই কথাটা উঠে এলো মন্দিরের সামনে। পণ্ডিত মশাই আমাকেই দেখে, পণ্ডিত মশাই আর অরূপ, যেহেতু আমি বেরোচ্ছি আর আমার এই ব্যাপারে কি মত আর কি কোনটা বিমত, মানে কোনটা আমি কিসের পক্ষে বা বিপক্ষে, সেটার সম্বন্ধে সকলে ওয়াকিবহাল, সকলে জানেন। তাই জন্য আমাকে দেখেই এই খবরটা দিলেন, ভাবলেন আমি বোধহয় খুব খুশি হব, কিছু ভালো কথা বলবো। যাই হোক, আমি তাদেরকে মনে পাড়ালাম যে দেখুন, এরকম অনেক রিসার্চ আছে যেগুলো বলছে, এবার তার রিসার্চ আমি নিজে করে দেখিনি, সেই জন্য আমি একদম একদম হলপ করে বলতে পারছি না। কিন্তু এমনি অনেক রিসার্চ আছে যেগুলো বলে যে জোর করে প্রহিবিশন করলেই যে সেইখানে খুব ভালো হয় বা এমনি কোনো দেখা যায় তা নয়। কারণ মানুষ যখন চায় কোনো একটা জিনিস করতে আর তার থেকে তাকে বঞ্চিত করে রাখা হয় জোর করে, তখন সে কোনো না কোনো রকমভাবে একটা উপায় খুঁজে বার করে এই কাজটা করার। ছোটোবেলায় তো আমরা দেখেছি বেশিরভাগই এটাই হয়েছে। আমরা তো জানি, আমাদেরকে শেখানো হয়েছিল আমাদের ছোটোবেলায় যে মদ সিগারেট এই জিনিসগুলো ভালো জিনিস নয়। কিন্তু তা সত্ত্বেও আমরা তো ওই যে বললাম, ক্লাস 6-এ আমি যে পরখ করে দেখতে গেলাম, আমিও তো যেহেতু বঞ্চিত, সেই জন্য যেই সুযোগ পেলাম একটু পরখ করে দেখতে গেলাম। আমি তো কলেজে স্কুলে মানে দেখেছি এইভাবেই হয়, যেহেতু ওটার থেকে বঞ্চিত, ওটার থেকে ওটা মানে ব্যান করা হয়েছে, ওটা করবে না বলা হয়েছে, তাই জন্য করার প্রবণতাটা বেশি। তাহলে যেখানে প্রহিবিশন হয় সেখানে নানা রকমভাবে মানুষ উপায় খুঁজে বার করে। সেই জন্য এই সবগুলোর ব্ল্যাক করা যাকে বলে, মানে মানে এমন কোনো চ্যানেল দিয়ে এই সবগুলো চালু হয়ে যায়, জিনিসটা কমে না কিন্তু আরও দাম বেড়ে যায়, আরও ক্ষতি হয়, চোরাই কারবার শুরু হয়, এই সব নানা ধরনের মত বিমত আছে। তো সেইগুলো মনে পাড়িয়ে দিয়ে আমি বললাম পণ্ডিত মশাইকে আর অরূপকে যে দেখো, বাহ, হচ্ছে তো এটা ভালো কথাই, কিন্তু মনে রাখতে হবে যে এইরকম বিভিন্ন বিভিন্ন পক্ষ বিপক্ষের এই ব্যাপারে কথা আছে। তো একদম যে এটা সরকারের দিক থেকে কোনো একটা জিনিস প্রহিবিট করে দেওয়া বা বন্ধ করে দেওয়াটার থেকে আরও সহজ উপায়। আর বিশেষ করে ওরা বলল যে মদের বিক্রি বন্ধ হয়ে যাবে, দোকানগুলো বন্ধ করে দেবে। আমি শুনেই আমার অনেক সময়ই মনে হয়েছে এই জিনিসটা, যে যেখানে প্রহিবিশন সেখানে শুধু দোকান বন্ধ করা তো নয়, যদি ওটার প্রোডাকশানই বন্ধ করে দেওয়া হয় সেটা তো আরও সহজ। কারণ দোকান যখন বন্ধ করে দেওয়া হয় তখন শুধু বিক্রিটা বন্ধ হচ্ছে, তো মানুষ কেনাকাটার ব্যবস্থাটা নানাভাবে করতে পারে। আর আজকাল যা সুইগি, ব্লিঙ্কিট, মানে চুটকি বাজালেই তো সব দোরগোড়ায়। তো তাহলে এইটা তো চুটকি না বাজালেও এগুলোর হোম ডেলিভারি আগের থেকেই হয়েছিল, যেখানে আমি বিহারে নিজে গিয়ে দেখেছি, যেখানে একদম প্রহিবিশন চলছিল নীতিশ কুমারের সরকারের সময়, সেইখানে পুরো হোম ডেলিভারি সিস্টেম, সুইগি ব্লিঙ্কিট কোনো কিছু সেখানে আসেনি, কিন্তু হোম ডেলিভারি সিস্টেম, ব্ল্যাক মার্কেটে চোরাই কারবার। তো এটা অনিবার্য হবেই। আর সেইটা হলে আরোই খারাপ। কিছু লোক যে করে খাচ্ছিল সততা নিয়ে মানে অধর্মই করছিল, আমি মনে করি, লোক মানুষকে নেশাগ্রস্ত করাটা। কিন্তু সেটার যে বিক্রি বাটার যেহেতু সাংবিধানিকভাবে সেটা মানা নেই, তাই জন্যে তারা কিছু লোক ওর প্রোডাকশানে করে খাচ্ছে, কিছু লোক ব্যবসাটা করে খাচ্ছে, তারাও বঞ্চিত হয়ে গেলেন। তার থেকে এক্সাইজ আসে, এইসব আসে, আমি বলছি না সেগুলো আসা উচিত, কিন্তু এই যে জোর করে বন্ধ করলে চোরা কারবারটা বাড়তে পারে, এই জিনিসটার ব্যাপারটা কথা হলো শুধু একটু। এই কথায় কথায় আমি এটাই বললাম, একটা উপায় হচ্ছে যে প্রোডাকশানই যদি বন্ধ করে দেওয়া হয়। যদি প্রোডাকশানই হচ্ছে না, কারণ যে ভালোভাবে প্রোডাকশান মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান যেটাকে বলে, যেটাকে ওই মানে দেশি মদ নয়, বিদেশি মদ বলে যেটা আজকে প্রচলিত, সেটা তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান, মানে ফ্যাক্টরিতে তৈরি হয়। তাহলে ফ্যাক্টরিটা তো এমনি হচ্ছে না, সবাই ওটা তো লুকিয়ে চুরিয়ে করা যাচ্ছে না, ফ্যাক্টরিটা তো একদম সম্মুখে লাইসেন্স নিয়ে সব কিছু করে বড়োভাবে করা হচ্ছে। যদি প্রোডাকশানই বন্ধ করে দেওয়া হয় তাহলে সব চোরাইভাবে যেটা প্রোডাকশান করা যায় সেটা তো দেশি মদ, যেমন ওই চুলুটুলু এই সব হতো এগুলো, সেটাতেও বলা আছে যে তার মধ্যে তো এটা আমাদের এমন ব্যবস্থা ছিল, যেটা হিন্দিতে একটা কথাই আছে, দাওয়া দারু। তো এই যেটাকে আমরা মদ বলছি, সেই অ্যালকোহল কিন্তু অনেক রকম ওষুধের মধ্যে ব্যবহার হয় সেই অ্যালকোহল। সেই জন্যে কতটা ওর যে ডোজেজটা একটু বেশি হয়ে গেলে তখন ওটা পয়জন বা বিষ বা নেশা হয়ে যাচ্ছে।
কিন্তু খুব কম ডোজে তো ওটা ওষুধ হিসেবে কাজ করছে। তাই জন্য এই দাওয়া দারু কথাটা আছে, যে সত্যি আগেকার দিনে লোকে বলতো দাওয়া দারু কিয়া, মানে কিছু হলে দাওয়া দারু কেন, ওষুধপত্র খেয়েছো, যেমন ওষুধপত্র নিয়েছো, এটা এরকম করে হিন্দি কথার মধ্যে আছে। আমি জানি না বাংলায় এটা দাওয়া দারু, আমি যেহেতু বিহারের কথা বলছি ওখানে আমরা এগুলো শুনেছি। তো এই দারু মানে কিন্তু আমাদের দেশি হিসেবে দারু মানে যে নেশাগ্রস্ত করার উপায় তাই শুধু নয়, সেটা ঔষধি হিসেবেও ব্যবহার হয়েছে। সত্যি তাই, আমরা যেটাকে গাঁজা বলি আজকে, যেটা এত নেশার ব্যাপার, সেটার কিন্তু মানে আমরা দেখেছি যে সেটা আমাদের পুজোর সামগ্রীর মধ্যে শুদ্ধ থাকে, কারণ তার মেডিসিনাল, আয়ুর্বেদ তার মেডিসিনাল প্রপার্টি, সেই জন্য যেটা ঔষধি একটা ব্যাপার, সেটাকে এমনভাবে ব্যান করে দেওয়া হলো যার দরুন অন্যান্য জিনিস এসে এমন হয়তো ঔষধি গুণ তার মধ্যে, কিন্তু যদি সেটা ঠিক মাত্রায় নেওয়া হয়। এবার মাত্রার অধিকে গেলে যে কোনো ওষুধই তো ক্ষতিকারক, তাই জন্য তো ডাক্তাররা ডোজ বলে দেন। তো যেটা ঔষধি হিসেবে কাজে দিতে পারতো সেটাকেও জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে হয়তো, বিশেষ করে এই ম্যারিজুয়ানা, গাঁজা যেটার কথা বলছি। এটা তো আমরা জানি, এটা নিয়ে সারা বিশ্বে অনেক রিসার্চ রয়েছে, মেডিকেল রিসার্চ রয়েছে, যে কিভাবে এর ঔষধিক গুণ, কিন্তু মাত্রাটা নির্ধারণ করতে হবে, ডোজেজটা। যাই হোক, কথায় কথায় এই কথাগুলো বলছি, কিন্তু আসল ব্যাপারটাতে ফিরে আসি, যেটাতে মূল ইন্টারেস্টিং ধর্ম সংস্থাপনের মধ্যে এই কথাটা নিয়ে কেন কথা তুললাম সেটা বুঝতে পারবেন। কথা হলো, এতটুকু বললাম যে প্রোডাকশন বন্ধ করে দিলে তো সুবিধা এত অবধি হলো। তারপরে আরেকটা কথা বললাম আমি, আর বিশেষ করে পণ্ডিত মশাই পুজো মন্দিরে বসেন, অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করেন, মহাচার্য হিসেবে শ্রদ্ধা ভক্তি করেন। তো সেই জন্যে বিশেষ করে ওনাকে বললাম যে এটা তো আরও ভালো হয় যদি মানুষ এটাকে বর্জন করে। আচ্ছা, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর সিটে বসালো কে? মানুষই তো বসালো, না হলে তো 5 বছর আগেও উনি বসতে চেয়েছিলেন, 5 বছর আগে তো বসতে পারেননি। আজকে বসালো কে? মানুষই বসালো। তাহলে এটা তো প্রমাণ হয়ে গেছে। আমি যেটা বলছি এটার মধ্যে তো এটা তো একটা দার্শনিক কথা বা আমার স্বপ্নের কথা তো নয়। মানুষ চাইলে তখনই তো কাজ হচ্ছে। মানুষ চেয়েছে উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, তবে গিয়ে উনি বসেছেন। আর মানুষ চেয়েছে, এটা প্রমাণ হচ্ছে কি করে? তারা গিয়ে ভোট দিয়েছে, ভোট ঠিকভাবে গোনা হয়েছে, ঠিকভাবে দেওয়া হয়েছে। এইবারের ভোটে সত্যি এমনভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে, ব্যবস্থা তন্ত্র প্রয়োগ করা হয়েছে, সে আর্মি হোক, আর্মির জওয়ানই হোক, সেন্ট্রাল ফোর্সেস হোক, ইলেকশন কমিশন হোক, সারা ব্যবস্থা এমনভাবে চালানো হয়েছে যে সত্যি কোনো খুন খারাপি, কোনো হাঙ্গামা এসব হয়নি। ভোটের পরে একটা আধটা যা হচ্ছে সেগুলোর কথাতে আসছে না, কিন্তু ভোট এত নির্বিঘ্নে হয়েছে। আর এত মানুষ সেই নির্বিঘ্নতা এটাকে অনুভব করে, সেইটাকে অনুভব করে তার মধ্যে গিয়ে এই ভোটের পর্বটাকে উদযাপন করে ভোটটা দিয়েছেন। 92% উপর যে ভোট পড়েছে, এটা তো অবিস্মরণীয়, ঐতিহাসিক। তো এই যে সেন্ট্রাল ফোর্সেস প্রয়োগ করে এইসব করে যে ভোটটা দেওয়া হয়েছে, তার থেকে তো প্রমাণ হচ্ছে যে মানুষের চাহিদা দিয়েই তো সব কিছু চলে গণতন্ত্রের মধ্যে, প্রমাণ হয়ে গেল। তাহলে তার ভিত্তিতে আমি বললাম যে আরও ভালো হয় যদি শুভেন্দু অধিকারী এটাকে ব্যান না করে, এটাকে প্রহিবিট না করে, মানে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ, এইভাবে ওনার দিক থেকে চাপ না দিয়ে বন্ধ করে, যদি একটা আহ্বান এমন বা অভিযান, এই যেমন আমি ধর্ম সংস্থাপনের অভিযান বলে আপনাদের সবাইকে আহ্বান করছি শাঁখ বাজিয়ে, সেইভাবে যদি আহ্বান করেন, আর মানুষই যদি এই ব্যাপারটাকে খারিজ করে দেয়, এই নেশার ব্যাপারটাকে মানুষের দিক থেকে যদি এটা খারিজ হয়ে যায়, যদি দোকান যে লাগিয়েছে তার কাছে কেউ কিনতেই না আসে, তাহলেই তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। জোর করে করতে হবে না, মানুষ যদি ওটাকে খারিজ করে দেয়, তাহলে কি শুভেন্দু অধিকারীর জন্য, যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়ে আজকে বসলেন, তাকে কি আমি এই বিনীত অনুরোধটা করতে পারি না যে আপনাকে তো এত সিট দিয়ে, এত তাকত দিয়ে, এত শক্তি দিয়ে আপনাকে সব রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তো আপনি আবার আমাদের উপর আমার উপর তো বলছি না, আমি তো এমনিই খারিজ করে বসে আছি, শোনালাম ক্লাস 6-এর পর থেকে। কিন্তু যারা খারিজ করে নেই তাদের উপর এটা জোর করে না চাপিয়ে দিয়ে এমন কি করতে পারেন না কিছু, যে তারা নিজের থেকেই এটা এসে মানা করে।
আচ্ছা, তাদেরকে জোর করার জন্য তো প্রত্যেকের বাড়িতে তার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, স্বামী এরা রয়েছেন। কার পরিবারে এমনি নেই যারা পরিবারের কেউ না কেউ মানা করেন না, বলেন না রোজ যে না ভাই এটা করো না, এটা করা নয়, ঠিক নয়, করো না, করো না, এসব তো চলেই। তারা জোরটা করবেন। আপনি মুখ্যমন্ত্রী হয়ে যার কাছে সৈন্যবল, পুলিশ ফোর্স এইসব রয়েছে, এই সবের যে বলটা, শক্তিটা এইখানে না প্রয়োগ করে ভালোবাসা দিয়ে চেতনাকে জাগিয়ে কি এটা করা যায় না যে মানুষ নিজে শিক্ষিত হলো এইভাবে? প্রকৃত শিক্ষা আইআইটির মতন কলেজে গিয়ে সেখানে গিয়ে এইগুলো না শিখে, সেখানে গিয়ে মানুষ শিখলো কী করে গণতন্ত্রকে উদযাপন করতে হয়, কী করে আমাদেরকে চাঁদে নিয়ে যেতে হয়, আলাদা আলাদা মানে স্পেসে নিয়ে যাবেন, এআই টেকনোলজি, আরও কত নতুন নতুন জিনিস, তার সৃজনশীলতা হবে, ক্রিয়েটিভিটি, এইসব নিয়ে হবে না? তো এইগুলোর দিকে শিক্ষাটাকে নতুনভাবে তৈরি করে একদম একটা নতুন শিক্ষা ব্যবস্থার স্থাপনা করে, সেটাই কি ধর্মস্থাপনা নয়? সেটাই তো ধর্মস্থাপনা। আমরা যে ধর্ম সংস্থাপন নিয়ে এই প্রোগ্রাম করছি, তার উদ্দেশ্য কি? কোনো হিন্দুকে স্থাপন করে দাও, মুসলমানকে স্থাপন করে দাও, ঈসাই, শিখ, খ্রিশ্চানকে স্থাপন করে দাও, তা তো বলছি না। সেগুলো তো চলছেই, বলছি না মানে সেগুলোর মধ্যে কোনো খারাপ নেই, দারুণ ভালো ব্যাপার, সেগুলো তো করার লোক রয়েছে। কিন্তু যে ধর্মস্থাপনার কথা বলছি, সেই ধর্মস্থাপনার কথা খুব কম লোক বলছেন। কোন ধর্মস্থাপনা? অধর্মের বিরুদ্ধে যেটা লড়ছে, অধর্ম থেকে দূরে রাখছে, অধর্মের ব্যাপারে সচেতন করছে, অধর্মের ব্যাপারে আমাদের জ্ঞানকে আলোকিত করে তুলছে। তাহলে অধর্ম দেখলেই আমরা বুঝতে পারছি এটা অধর্ম, এটা ধর্ম। আর বুঝতে পারার পরে ধর্মের সঙ্গে একাত্ম হতে পারছি, আর অধর্মকে একটু দূরে রেখে দিতে পারছি, বা অধর্মের বিরুদ্ধে লড়াই করতে পারছি, অধর্মকে পরাস্ত করতে পারছি। এই ধর্মের কথা। তাহলে এই দিক দিয়ে যদি শুভেন্দু অধিকারী এগিয়ে যান, আমাদের মুখ্যমন্ত্রী এই প্রেরণা নিয়ে যদি এগিয়ে যান, আর কালকে যদি ওনার ছবিগুলো আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রীর প্রেরণায় এইরকম কাজ হচ্ছে, ব্যান করার কাজ নয়, কিন্তু মানুষকে জাগিয়ে তোলার কাজ। কলকাতা জাগবে, পশ্চিমবাংলা জাগবে, জেগে উঠবে, আর মানুষ বলবে না এগুলো করব না। আর করব না মানে প্রথম দিনেই হয়তো সব ছেড়ে ছুড়ে দিতে পারবে না সবাই, কিন্তু যত আস্তে আস্তে জনবল তৈরি হবে, মেজরিটি, এমনিতেও তো 46%ই পেয়েছেন, 54% ভোট তো পাননি। তার মানে বোঝা যাচ্ছে কম লোকেও যদি 100%-এর মধ্যে 50%-এর কম মানে মেজরিটি ভোট দেয়নি, কিন্তু কম লোক দেওয়াতেও এত সেলিব্রেশন, এত আমরা মেনে নিয়েছি যে আপনিই আমাদের নেতা, আমরা মেনে নিয়েছি আপনারাই পথ প্রদর্শন, আপনাদের যে শাসন ব্যবস্থা সেই সব আপনাদের হাতে তুলে দিয়েছি। তাহলে এত যখন করেছি, তখন সেই শাসন করার ব্যবস্থাটাকে কিভাবে প্রয়োগ করা হবে? যদি আমাদেরকে সচেতন করে দেওয়া হয়, আমাদের মধ্যে এই মানসিকতা নিয়ে আসা হয়, 46% লাগবে না। আজকে যদি 30% মানুষ এই অভিযানে জুড়ে পড়েন, যে যত রকম এই নেশা হচ্ছে, সেই নেশার থেকে মানুষকে কি করে ভালোবেসে আলাদা করব, তাদেরকে কি করে দূরে রাখবো, আর এই নেশা ব্যবস্থাটাকে, নেশার যে তন্ত্রটা চলছে, সে মদই হোক, সিগারেটই হোক, ড্রাগসই হোক, গাঁজাই হোক, বিড়ি হোক, খৈনি হোক, এই সবের থেকে কি করে দূরে রাখবো, এই মুহিমটা যদি আমরা চালাতে পারি, এই অভিযান, এই আন্দোলন যদি 30%ও চালাতে পারি, তাহলে কি আমরা জিতবো না? আর সেই 30% যেভাবে এত কাণ্ড করে 46%কে একত্র করলেন, 30%কে ওই দিকে নিয়ে চলে আসুন না, এমনিই তো মেয়েদের ভোটগুলো পেয়ে যাবেন। এই যে মুহিমটা বলছি, এইটা করতে গেলে মেয়েরা তো ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সেইটা করার জন্য মেয়েদেরকে সুযোগ দিন, মেয়েরা আসুক। মেয়েরা বলতে মেয়েরা শুধু নয়, আমি তো ছেলে হিসেবেও বলছি, তো মেয়েরা শুধু নয়, 30% লোক তো আপনার পক্ষে চলেই আসবে। তাদেরকে সুযোগ দিন, তারা মিলে একসঙ্গে করি, না হলে আপনি ব্যান করে দিলেন হবে না, সেটা তো আপনার সইয়েই হয়ে গেল। তারপরে সেই পুলিশ তন্ত্র সেই সব লাগিয়ে আইনি ব্যবস্থা এই সব করতে হবে। একেই পুলিশ আইন, তাদের উপর এত রকম চাপ, আরও একটা চাপ বাড়িয়ে দেওয়া হবে যে ভাই কে মদ খাচ্ছে না, কে কি বেচছে না বেচছে, কে চোরাই করে দিল, সেই চাপটা বেড়ে যাবে। তো আমি এই কথাটাই বললাম। আচ্ছা, এই যে এত কথা বললাম, এইগুলো বলার জন্য কিন্তু আজকের এই অধ্যায়টা নয়। আজকের এই অধ্যায়টা একটা বিশেষ কারণে এই প্রসঙ্গটাকে তুলে আনলাম। এইবারে সেই মজার ব্যাপারটা আসছে। এতক্ষণ তো এমনি নানা রকম কথা হলো, মন দিয়ে এবারে শুনুন, ভীষণ মজার একটা ব্যাপার হলো। এই হেন কথা যখনই বলেছি, তখন এবারে আপনারাই বলুন কি হয়ে থাকতে পারবে। পণ্ডিত মশাই
কে বলছি এই কথাটা। আপনারা মনে মনে এই চিত্রটা ভেবে নিন। একটা আমাদের কর্মযোগ আশ্রম, সেখানে মন্দির, মন্দিরের থেকে বেরোচ্ছি, পণ্ডিত মশাই রয়েছেন, আমি এই শুটিং করবো বলেই তাড়াহুড়ো করে আসছি, এখান থেকে দ্বৈপায়ন আর নজবুল ওদের ফোন আসছিল, কী হলো মহাশয় কখন আসবেন, দেরি হয়ে যাচ্ছে, আজকের সেশনটা হচ্ছে না, এমনিতেই একদিন মিস করেছে বলে আমি ওদেরকে বকাঝকা করছি, কী ব্যাপার মিস করবি না, আন্দোলনটা শুরু হয়েছে, একটা করতে হবে। তো ওরা 3-4 বার ফোন করেছে, আমার দেরি হচ্ছিলো, আমি বেরিয়ে আসছি। এইটা হচ্ছে সিনটা। এই সিনের মধ্যে পণ্ডিত মশাই হলুদ দিয়ে পরে তৈরি রয়েছেন, বেরোচ্ছেন, ফোনে দেখছিলেন এইরকম কি একটা প্রোগ্রাম, দেখে বললেন এই হয়েছে। তার মধ্যে আমি এই সব ভাষণ দিয়ে ফেলেছি ওনাকে যে না, এ তো ওইভাবে বন্ধ না করে মানুষের মধ্যে চেতনা জাগিয়ে বন্ধ করতে পারা ভালো। এইখানে এসে সিনটা ফ্রিজ হয়ে থেমে রয়েছে। পণ্ডিত মশাই কিছু একটা, এর উত্তরে পণ্ডিত মশাই কিছু একটা বলবেন। মনে করুন আপনারা সবাই যারা এই প্রোগ্রামটা দেখছেন, তারা এই সিনটার ডিরেক্টর, যেমন সিনেমার ডিরেক্টর হয়, মনে করুন আপনারাই এই সিনটার ডিরেকশন দিচ্ছেন। পণ্ডিত মশাইয়ের চান্স এবার ওনার কাছে মাইক চলে গেছে, ওনাকে এবারে বলতে হবে। স্ক্রিপ্টে আপনি যদি ডিরেক্টর হন, প্রত্যেকে আপনি 1 সেকেন্ডের জন্য চিন্তা করে দেখুন পণ্ডিত মশাইকে কোন স্ক্রিপ্টটা দেবেন, ওনার ডায়লগটা কি হবে, এরপরে কি হতে পারে, একটু ভাবুন। নানা জিনিস বলতে পারেন উনি, এই যে আমি বললাম তার উত্তরে কত কি উনি বলতে পারেন, তাই না? বলতে পারতেন যে আরে একদম একটা খাঁটি কথা বলেছেন, সত্যি বলতে পারতেন। বলেছেন কি বলেননি, কি বলেছেন সেটাতে আসছি। আরও হয়তো বলতে পারতেন হ্যাঁ সত্যি সত্যি আমাদের ওখানে একজন আছে, সেও এরকম কথা বলতে পারতেন, এটা একটা স্ক্রিপ্ট হলো। পাশেই অরূপ দাঁড়িয়ে ছিল, বলতে পারতেন এই সত্যি তো অরূপ, তোর কি মনে হয়, বলতে পারতেন। এই তো নানা রকম স্ক্রিপ্ট না প্রত্যেকটা, কিন্তু এই সব কিছুর মধ্যে থেকে, আর পণ্ডিত মশাইকে শ্রদ্ধা ভক্তি করেই বলছি, কোনো ওনাকে ছোট করার জন্যে, কম করার জন্য এই কথাটা বলছি না, কিন্তু ঘটনাটা ঘটেছে সেই হিসেবে একটা মজার ছলে ওনাকে ব্যবহার করছি অনুমতি নিয়ে। উনি এর মধ্যে শুনেই অনায়াস নিজের ভেতর থেকে বলে ফেললেন, এ তো এ জন্মেও হবার নয়, আপনি যা বলছেন এসব তো এসব হবার নয়। এইটা হলো ওনার রেসপন্স। ভালো করে ভাবুন সিনটা আরেকবার, কত রকম রেসপন্স হতে পারতো, কিন্তু এই রেসপন্সটা হলো। সৌভাগ্য দুর্ভাগ্য কি জানি না, কিন্তু আমাদের এই শুটিংটা আরও 10 মিনিট লেট হয়ে গেল এই রেসপন্সটা হলো বলে। কেন? কারণ ওইখানে দাঁড়িয়ে ওই আমাদের পণ্ডিত মশাই আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু কোনো না কোনোভাবে আমাকে সবসময় সকলের কাছে আমাকে যখন পরিচয় করান তখন বলেন আমার গুরুদেব বলে পরিচয় করান। সত্যি সেটা কতটা একদম মানে মিন করেন কিনা সেটা ওনাকে আপনাদের জিজ্ঞেস করতে হবে, ওনার কাছ থেকে আপনাদের বুঝে নিতে হবে, কিন্তু বলেন এই কথাটা, সেই জন্য যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করেন আমাকে। সেই হিসেবে উনি যখন এই কথাটা বললেন, আমি খুব প্যাশন নিয়ে বলেছিলাম তার আগের অংশটা, যে মদের ব্যাপারটাকে বন্ধ, শুভেন্দু অধিকারী ওটাকে বন্ধ না করে দিয়ে একটা আন্দোলন করুন, যেখানে আমরা সবাই মিলে, যে জনতা ওনাকে বসিয়েছে সেই জনতা মদ নেশাটাকে খারিজ করুক, তার এই প্রহিবিশনের চাপে না পড়ে গিয়ে তারা নিজের থেকে খারিজ করুক, তারা সবাই মিলে বন্ধ করে দিক, এটা আমার বিচার ছিল। সেটাতে পণ্ডিত মশাই বলে ফেললেন, এ তো বলছেন এসব তো হবার নয় আপনি তো। এই যেটা বললেন তখন এর ফলটা এই হলো যে আরও শুধু শুধু আমাদের শুটিংটা ওদের অপেক্ষা করতে হলো, এখানে নজবুল, দ্বৈপায়ন, ঈশান এরা ওয়েট করছিল, ওদের 10 মিনিট আরও দেরি হয়ে গেল, আরও 2টো ফোন এলো, ওরা ফোন করছে কী হলো আসবেন কি না, আমি ওখানে 10 মিনিট আরও এই যেটা আপনাদের বলছি এটাই ওনাকে বোঝাতে শুরু করলাম। কি বলছি? ধর্ম আর অধর্ম, প্রত্যেক সময় এটা বলছি যে এই ধর্ম অধর্ম, মদকে প্রহিবিট করা হবে কি হবে না, নেশাকে বন্ধ করা হবে কি হবে না, সেটা তো আমাদের হাতে নেই, সেটা তো আজকে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনি তয় করবেন, তার পার্টি তয় করবেন, তার যারা ওই তন্ত্রটা চালাচ্ছেন, যারা ওই লাগামটা যাদের হাতে আছে তারা তয় করবেন। কিন্তু আমি আর পণ্ডিত মশাই আর অরূপ 3 জনের মধ্যে এই কথাটা হচ্ছে, এইখানে একটা জিনিস চলে এসছে, সেই কথা, একটা কথা উঠেছে, সেখানে পণ্ডিত মশাইয়ের কাছে কি চয়েস রয়েছে। চয়েস মানে উনি যে প্রথমেই বললাম, উনি, আপনারা তো ডিরেক্টর হিসেবে বলেছিলাম, কিন্তু উনি কি বলবেন না বলবেন ওই মুহূর্তে, সেই কথাটার ডিরেক্টরটাকে
ওই সিনের ডিরেক্টরটা তো উনি নিজেই। তো ডিরেক্টর হিসেবে ওনাকে সচেতন হতে হবে যে ওনার মধ্যে যে ডিরেক্টর, যে নির্ধারণ করছে যে এর পরের কথাটা কি বলবো, সেই কথাটা ধর্মের পক্ষে হবে না অধর্মের পক্ষে হবে, ধর্মকে শক্তি দেবে না অধর্মকে শক্তি দেবে, এটা ওনাকে নির্ণয় করতে হবে। আর এটা যদি নির্ণয় করার ক্ষমতা থাকে, সেই চেতনা থাকে, সেই বোধ থাকে, আর সেই বোধটাকে যদি অ্যাকশনের মধ্যে, কথার মধ্যে, প্রকাশের মধ্যে উনি রূপান্তরিত করতে পারেন, প্রকাশ করতে পারেন, তাহলেই ওই মুহূর্তের মধ্যে ধর্ম সংস্থাপন হলো। আর ওই মুহূর্তে উনি যেটা বলে ফেলছেন সেটাতে যদি অধর্ম বেশি সুযোগ পায়, তাহলে অধর্ম সংস্থাপন হলো। তাহলে উনি যেটা বললেন যে এই যেটা বলছেন এ তো হতে অনেক সময় লাগবে। ওনারা আমাকে জানেন, আমার সঙ্গে যারা থাকে, আমি সঙ্গে সঙ্গে অনেক বললে হবে না পণ্ডিত মশাই, বলুন তো কত সময় লাগবে, কি মনে করেন কত সময় লাগবে, হয়ে গেল কথা। অরূপ ওখান থেকে মুচকি হাসছে, ও বুঝে গেছে কোন ট্র্যাকে এবার আমি ঠেলবো ব্যাপারটাকে। তো কত সময় লাগে, না ও কি আর বলা যায়, ও জন্মান্তরের ব্যাপার, এক জন্ম। আমি বললাম অমনি, আচ্ছা এক জন্ম মানে 100 বছর, 100 বছর লাগবে বলুন। বলে না ঠিক আছে, খুব ইয়ে করে করলেও সে 50-60 বছর কিছু লেগে যাবে, এ তো চট করে হবার নয়, ওর 5 বছরের মেয়াদ। আমি তখন ওনাকে বললাম, ওনার মেয়াদ যাই থাক, আমরা এখানে শুভেন্দু অধিকারী তো নই, আমাদেরকে তো আমরা তো আজকে শপথ নিইনি, গভর্নর তো আমাদের সাইন করিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাননি, তা আমরা তো ওই সিদ্ধান্তটা নেবার জায়গায় নেই। কিন্তু আপনি এইখানে দাঁড়িয়ে একটা কথা উঠলো, সেই কথাটাতে কি জবাব দিলেন সেটা তো আপনি গভর্নরের কাছে শপথ নিয়ে বা 680 কোটির এই 6 কোটি 80 লক্ষ লোকের ভোট নিয়ে তো বলছেন না, ওটা তো আপনি নিজের স্বেচ্ছায় বলছেন। আপনি যখন এইটা বললেন যে তো তো হবার নয়, তখন এই যেটা হতে যদি এটা 100 বছর লাগতো, এটা বললেন বলে 101 বছর লাগবে কি 102 বছর লাগবে। আর যদি এটা না বলে যদি বলতেন, অরূপকে বলতেন, অরূপ হ্যাঁ মহারাজ বলছে সত্যি রে, চল লেগে পড়া যাক, কালকে 2টো লোক আসবে, সবাইকে আমরা এটা বলি, এটা যদি বলতেন, তাহলে কি 100 বছরটা কমে 99 হতো, না এই আপনি যেটা বললেন সেটাতে 100টা বেড়ে 101 হবে। অরূপ ওখান থেকে চট করে বললো, ওইটা বললে তো অনেক কমে যেত। মহাচার্য যেটা বলছেন এইভাবে যদি আপনি বলতেন, তাহলে তো একটু কম টাইমে হবার চান্স থাকতো। আপনি যেটা বলছেন যে প্রবলেমটার কথা বলছেন, যে অনেক সময় লাগবে, সময়টা কখন লাগবে বেশি, যদি বেশি মানুষ না হবে না করে, তাহলে তো যারা বলছে হবে তাদের সময়টা বেশি লাগবে। আর যদি বেশি মানুষ বলে হ্যাঁ হবে আর সেই নিয়ে কাজ করতে শুরু করে দেয়, কারণ হ্যাঁ হবে বললে নিজের মধ্যেই একটা চার আসে, একটা প্রেরণা আসে ওই দিকে কাজ করার। আর যদি বলি আগেই হেরে বসে আছি, তাহলে কি আর খেলবো? মানে 17 রানে 5 উইকেট পড়ে গেছিল 1983 সালে আমাদের এই দেশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। সেই সময় আমাদের এক ক্যাপ্টেন, টিমের ক্যাপ্টেন কপিল দেব, ঋষি বলা যায় সেই মুহূর্তে, ওই মুহূর্তের জন্যে তাকে আমরা মহাঋষি বলতে পারি, কারণ ওই মুহূর্তে উনি সংকল্প করে এলেন যে না, হারার আগে হার মানব না, এই হারার আগে হার মানব না, এই যে সংকল্পটা করতে পারে যে মানুষ, তাকে তো আমরা ঋষি বলবো, তাকে মুনি বলবো, তাকে মহারথী বলবো, তাকে তার মধ্যে ওই দৈবিক শক্তিটা দেখব, তার থেকে প্রেরণা নেব আমরা। তাহলে উনি 17 রানে 5 উইকেট জিম্বাবুয়ের কাছে হয়ে যাওয়ার পরেও একা মাঠে নেমে 175 রান করে দেশকে জিতিয়ে, সেইবারে দেশকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে নিয়ে, তারপরে এই ক্রিকেট নিয়ে যে এক বিরাট আমাদের এক এত বড় উদযাপন, ক্রিকেট একটা খেলার উদযাপন হয়ে চলেছে বছরের পর বছর ধরে, সেইখান থেকে শুরু হয়েছিল। কারণ একটা মানুষ চান করতে ঢুকেছিলেন, ভাবতেই পারেননি ড্রেসিং রুমে চান করতে ঢুকে গেছিলেন, কারণ ওনার 4-5টা উইকেট পড়লে তারপরে সাধারণত উনি ব্যাটিং করতে আসতেন, কপিল দেবের কথা বলছি। ভাবতেই পারেননি যে এত তাড়াতাড়ি 5টা উইকেট পড়ে যাবে। চান করছিলেন, তখন তাকে এসে কড়া নেড়েছে বাথরুমে যে আরে শিগগির বেরো, উইকেটগুলো সব পড়ে গেল। তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গাটা মুছে প্যাড পরে খেলতে নেমেছেন, কিন্তু সংকল্প ওই তাড়াহুড়োর মধ্যে। তাহলে সংকল্প করতে সময় লাগে না, কাজটা করে সফল হতে সময় লেগে যেতে পারে, জন্মান্তর লেগে যেতে পারে, কিন্তু সংকল্পটা করতে তো সময় লাগে না। আর এই পণ্ডিত মশাই তো রোজ সংকল্পই করান। যত লোক পুজো দিতে আসেন, প্রথমেই তাকে সংকল্প করতে হবে, গোত্র দিন, নাম দিন, এই দিন, এগুলোকে ছোট করে বলছি না, এই সংকল্প করানোর মধ্যে বিরাট জোর আছে,
বিরাট কারণ আছে। যে ঋষিমুনিরা এই ব্যবস্থা তৈরি করে দিয়ে গেছেন তারা প্রণম্য। কিন্তু এই সংকল্প যেটা আমরা পুজোর সময় যে সংকল্প করি, সেটা কিসের জন্য করি? ওই পুজোর গোত্রটোত্র নিয়ে সংকল্প করবো, আর জীবনে যখন মুহূর্তে ধর্ম আর অধর্মের মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে, আমাদের বেছে নিতে হবে, তখন ভুলে যাব কি করে সংকল্প করতে হয়। কেন আমরা পুজো করার সময় এই যেটাকে যারা আমরা সনাতনী বলছি আর এইসব বলছি, নিজেদেরকে এইসব নাম দিয়ে ধর্মটাকে ব্র্যান্ড করে চালিয়ে যাচ্ছি আর বলছি সংকল্প করতে হবে পুজো মানেই, আপনারা জানেন, এলে পরেই কাগজে নাম গোত্র লিখে দিতে হয় আর পণ্ডিত মশাই বলেন সংকল্প করিয়ে দিচ্ছি। কেন এটা করা হয়? কারণ পুরো পুজোর যে প্রথাটা, ওটা তো প্র্যাকটিস, মানুষের মতন মানুষ হবার একটা অনুশীলন। তো আপনি অনুশীলন মানে আজকে নির্ধারণ করেছেন আজকে লগ্নে আমরা এই লগ্নে আমি একটা কাজ করব, তো সেইটা যদি সংকল্পটাই নড়ে যায় তাহলে তো কাজটা হবে না। তাহলে শুধু এসে পণ্ডিত মশাইয়ের কাছে এসে কাগজে নাম গোত্র লিখে দিয়ে দিলাটাই সংকল্প নয়, ওখানে সংকল্প মন্ত্রটা পড়াটাই সংকল্প নয়। যেদিন পুজোর দিন আপনি ভোরবেলা উঠেছেন, একদম ঘুম থেকে উঠেছেন, সেই সময় ঘুম থেকে উঠেই একবার সংকল্প করে নিয়েছেন আজকে এই সময় আমি সংকল্প করছি, এই সময় আমি একমাত্র ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাব, এই সংকল্প করেছেন। তাহলে ওই লগ্ন যখন এলো, ওখানে যখন এসছেন, আপনি যখন প্রাণ প্রতিষ্ঠা করছেন এক পাথরের মূর্তির মধ্যে, তখন আপনার ওই সংকল্প, পাথরের মূর্তির মধ্যে প্রাণ আসে নাকি? কখন আসে? যখন মানুষ এই সংকল্প করতে পারে। অবিশ্বাস্য ব্যাপার, যেটা কোনো বিজ্ঞানে বলছে যে হতে পারে না, আর আমরা সেই বিজ্ঞান পড়ার পরেও আমরা ওই সংকল্প করছি যে না, প্রাণ প্রতিষ্ঠা করছি, করে আমি নিবেদন করছি, নৈবেদ্য কিনে নিয়ে এসেছি নিবেদন করব বলে, এই নৈবেদ্যটা আর আমার নয় প্রভু, এটা তোমার, তুমি গ্রহণ করো। আরে পাথরের মূর্তিটা কি গ্রহণ করতে পারে? তার আগে আমি তাকে প্রাণ প্রতিষ্ঠা করেছি, আমি মনে করছি ওর মধ্যে প্রাণ আছে, মানে ওর গ্রহণ করার ক্ষমতা ওর মধ্যে আমি প্রদান করে দিলাম। আমার বিশ্বাস, আমার অনড় বিশ্বাস, কেউ এটাকে নড়াতে পারে না, কোনো লজিক, কোনো বিজ্ঞান। আমি বিশ্বাস করছি। এটা কি? এটা প্র্যাকটিস, এটা অনুশীলন। কিসের অনুশীলন? সংকল্প করার অনুশীলন, বিশ্বাস আনার অনুশীলন, ধর্মের পক্ষে থাকার অনুশীলন। তাহলে যখন আমাকে এই সুযোগটা আসবে এক মুহূর্তের মধ্যে যে আমাকে ধর্ম না অধর্মর মধ্যে একটা দিক বেছে নিতে হবে, ধর্মের পক্ষ বেছে নেওয়াটা অসুবিধে, কারণ দেখা যাচ্ছে সত্যি যেটা যেটা বলছিলেন পণ্ডিত মশাই, মিথ্যে তো বলছিলেন না, সত্যিই খুব সময় লাগে। কিন্তু আমরা তো ভবিষ্যতের কথা বলছি, সত্যি ভবিষ্যতে তো সত্যি মিথ্যের কথা হচ্ছে না, একটা আশার কথা হচ্ছে, একটা এক্সপেকটেশন, একটা সুদূর বা নিকট যাই হোক না কেন একটা সম্ভাবনার কথা হচ্ছে, এটা তো সত্যি মিথ্যের কথা হচ্ছে না। তাহলে সেখানে কিন্তু উনি এর আগে কি হয়েছে না হয়েছে তার ভিত্তিতে সত্যি মিথ্যের বিচার করে বললেন এ তো অনেক সময় লাগবে, এ হওয়ার নয়, অনেক সময় লাগবে। এটা বলে কি লাভ হলো? তাহলে অধর্ম তো এটা বলছে যে না না এগুলো হতে পারবে না, তুমি হেরে যাবে, আগেই বলে দিল, হারার আগেই হেরে যাবে। ধর্মযুদ্ধে যখন আমরা নামছি, তখন সেই যুদ্ধে যে মানুষরা ধর্মের ধ্বজাটা ধরে রেখেছেন তারাই যদি আমাদেরকে হারিয়ে দেন ধর্মযুদ্ধে নামার আগে, তাহলে কি আমরা সেই ধর্মযুদ্ধে জিতবো না হারবো? তাহলে এই কথাটা বলাটা ওই মুহূর্তে ধর্ম হলো না অধর্ম হলো, আপনাদের সকলের বিচার করার জন্য এই গল্পটা বললাম। কারণ ধর্ম সংস্থাপনের কথা যখন বলছি আমরা, তখন আমরা হ্যাঁ প্রত্যেক দিনে আমাদের যে বড় বড় ব্যাপারগুলো হচ্ছে, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করছেন, সবাই সেই নিয়ে কথা বলছে, সেটা আজকের খবর, সব থেকে বড় খবর, তো সেই খবরটাকে নিয়েই আমরা ধরে রেখেছি। কিন্তু সেই খবরের মধ্যে আমাদের প্রত্যেকের জীবনে ছোট 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 যে ঘটনাগুলো ঘটে, যে মুহূর্তগুলো উঠে আসে, আর যার মধ্যে আপনি আল্লাহই বিশ্বাস করুন না শ্রীকৃষ্ণ বিশ্বাস করুন না শিব ঠাকুরে বিশ্বাস করুন না জিসাসে বিশ্বাস করুন না কেউ নেই সেটাতে, একেবারে আপনি এথিস্ট যাই হোক যাতেই বিশ্বাস করুন না, আপনি বিরাট কোহলিকে নিজের ভগবান হিসেবে বিশ্বাস করুন, যাই করুন না কেন, সেই যাকে আপনি ভগবান বলে মনে করছেন বা করছেন না, যাই হোক না কেন, কিন্তু সেখান থেকে যখন একটা পরীক্ষার সামনে আপনাকে রেখে দেওয়া হচ্ছে, একটা পরীক্ষা, আপনাকে এবার চুজ করতে হবে এই পক্ষে না ও পক্ষে, তখন আপনি আমি আমরা সবাই, তুই তুমি যে যেভাবে নিতে চায়, আমরা এই ধর্ম সংস্থাপন করার
সুযোগ পাচ্ছি। তাহলে ধর্ম সংস্থাপন করার জন্য আমাদের কে কবে শপথ গ্রহণ করে আমাদের একটা সুযোগ করে দেবেন তার অপেক্ষায় থাকতে হবে তা নয়। প্রত্যেক মুহূর্তে জীবনে আমরা এই সুযোগটা পাই। ওপরওয়ালাই বলুন কি যে কোন তলায় থাকেন ভগবান আমি জানি না, কিন্তু ওপরে থাকেন, নিচে থাকেন, ডান দিকে না বাঁ দিকে, সেটা যে যেখান থেকে খুঁজে পেতে চান খুঁজে নিন। কিন্তু এই পরীক্ষাগুলো যিনি সেট করে দেন আমাদের সামনে, প্রত্যেক মুহূর্ত থেকে মুহূর্ত, মোমেন্ট টু মোমেন্ট টু মোমেন্ট আমরা বলি, ওই মোমেন্টের মধ্যে এক একটা যুগ লুকিয়ে আছে। আর সেই যুগের মধ্যে ধর্ম সংস্থাপন করার সম্ভাবনা লুকিয়ে আছে। তাই জন্যই বলে গেছিলেন যে যুগে যুগে উনি অবতারণ হবেন ধর্ম সংস্থাপন করার জন্যে। এই পাগড়ি পরে আমার মধ্যে দিয়ে নয়, সেই ভুলটা করে বসবেন না। প্রত্যেকে যারা শুনছেন, প্রত্যেকে যাদের কানে এই কথাগুলো বাজছে, তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে ধর্মকে স্থাপন করব বা অধর্মকে স্থাপন করব, এই সুযোগটা রয়েছে। তাই জন্যে তৃণমূল না বিজেপি, হিন্দু না মুসলমান, গরিব না বড় লোক, এর পরের অধ্যায়ে কথা বলবো রুলিং পার্টি আর অপোজিশন এই নিয়ে। কারণ একটা নতুন প্রচলিত ব্যাপার চলে এসছে, দেখছি যে বলছে চারিদিকে এই কথাটা উঠেছে যে যা অপোজিশন বলে আর কিছু থাকলো না। কংগ্রেস মুক্ত ভারত বলেছিলেন 2014-তে এসে বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত করব, কংগ্রেস মুক্ত করতে করতে সম্পূর্ণ অপোজিশন মুক্ত করে দিয়েছেন। এই প্রসঙ্গ এর পরের অধ্যায়ে এই প্রসঙ্গ নিয়ে, যদি না কোনো এর থেকেও ইন্টারেস্টিং কিছু প্রসঙ্গ চলে আসে, এর পরের অধ্যায়ে ওই প্রসঙ্গে নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে এইটা আমরা বুঝে নিই যে ধর্ম সংস্থাপন করার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনার, আমার, তোর, আমার, তোমার, আমার প্রত্যেকের উপরে। এদিক ওদিক দেখে ওই দিকে ঠেলে দিলে হবে না দায়িত্বটা। প্রত্যেককে আমাদের দায়িত্ব নিতে হবে, চেষ্টা করতে হবে। সব সময় সফল হব তা নয়, বেশিরভাগ সময় হয়তো বিফল হয়ে যাব। আর ভুল করেই হোক বা সামর্থ্য না থাকার জন্যে বা শিক্ষা না থাকার জন্যে বা যে কারণেই হোক, হয়তো অধর্মকে একটুখানি ওই স্রোতে বয়ে যেতে পারি। কিন্তু যদি সচেতন থাকতে শিখি, যদি সবসময় খোঁজ করি কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোন দিকে থাকাটা ঠিক, একটু নিজেদের সময় দিই, একটু টুরুং টুরুং করে এই চ্যানেল থেকে ওই চ্যানেল পালিয়ে বেড়াচ্ছি না করে, একটু ঘন্টাটা বাজিয়ে ধৈর্য ধরতে শিখি, ধর্ম আর অধর্ম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যুগগুলো কিন্তু যখন যুগ পরিবর্তন হয়ে 4 মে রেজাল্ট বেরোয় তখনই যুগ পরিবর্তন হয় তা নয়। জীবনের প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক পরিস্থিতির মধ্যে আমরা এই যুগের লেশগুলো দেখতে পাই, এই যুগের প্রতিচ্ছবি দেখতে পাই। আর তার মধ্যে থেকে আমাদের আহ্বান করে একটা পরীক্ষা, আমাদেরকে ডিসাইড করতে হয় কি বলবো, কি করব, কি ভাবব, কিভাবে সচেতন হব, আমাদের প্রাণ শক্তি কোন দিকে উজাড় করে দেব। আর এই সিদ্ধান্তগুলোর মধ্যে দিয়েই হয়ে ওঠে ধর্ম সংস্থাপন। আজকের অধ্যায় এতটাই। আমি সৌরভ, আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টরবেন, এই সব বলে আপনাদেরকে অপমান করতে চাই না। ইচ্ছে হলে করবেন, ইচ্ছে হলে না করবেন। আমার ধর্ম মনে হচ্ছে এই কথাগুলো বললাম। আপনাদের যেটা মনে হবে, যদি ধর্ম মনে হয় এইটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা করবেন, যদি মনে হয় না করবেন না, যেটা ধর্ম সেইটা করবেন। আমি বলছি বলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন না। নমস্কার।